স্বাগত বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া এবং সাথে আছে আমি মাহমুদা মমিতা। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। প্রথম দিনে সারা দেশে করোনার টিকা নিলেন 31,160 জন। অ্যাপ ছাড়াও কেন্দ্রে নিবন্ধনের ব্যবস্থা। কুয়েতে দণ্ডিত এমপি পাপুলের রায়ের কপি চেয়ে সিআইডির আবেদন। আরও 18 ব্যাংক হিসাবে 58 কোটি টাকার তথ্য। এবং 2 বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের সর্বোচ্চ পতন কমেছে 143 পয়েন্ট। বিএসইসিকে কারণ অনুসন্ধানের তাগিদ। শুনছিলেন শিরোনাম, এবারে যাচ্ছে পুরো খবরে। দেশে গণটিকা কর্মসূচির প্রথম দিনে টিকা নিয়েছেন 31,160 জন। রাজধানীতে এই সংখ্যা 5,071 জন। সবচেয়ে কম টিকা নিয়েছেন মেহেরপুর জেলায় 55 জন। প্রথম দিনে টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ আরও 6 মন্ত্রী, 3 প্রতিমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদ সচিব সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্টজনেরা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কেউ নিবন্ধন করাতে না পারলে সরাসরি কেন্দ্রে গিয়েও নিবন্ধন করে টিকা নিতে পারবেন। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, করোনার টিকা নিতে বসানো হয়েছে 10টি বুথ। দেশ জুড়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করে রোববার সকাল 11টায় সেখানে প্রথম টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এরপর টিকা নেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বিজ্ঞানমন্ত্রী ইয়াফেস ওসমান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম, পরিবেশ ও বনমন্ত্রী শাহাবুদ্দিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান। টিকা নিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর। প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব হোসেন বিকেলে টিকা নেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া মন্ত্রী পরিষদ সচিব সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক নেতা ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা টিকা নিয়েছেন প্রথম দিনে। আমি শুরুতেই ভ্যাকসিন নিতে পেরেছি, এটা আমার জন্য খুবই আনন্দের, খুবই খুশি। আমি সত্যি স্বস্তি বোধ করেছি। রাজধানীর 50 হাসপাতাল সহ সারা দেশের 1005টি সরকারি হাসপাতালের 2400টি কেন্দ্রে চলে কর্মসূচি। প্রথম দিনে টিকা গ্রহীতাদের ভিড় না থাকায় বেলা 2:30টার আগেই শেষ হয় টিকা দেয়া। টিকা নিতে এ পর্যন্ত 4.25 লাখের বেশি মানুষ সুরক্ষার ওয়েবসাইটে নিবন্ধন করেছেন। তবে এখন পর্যন্ত চালু হয়নি সুরক্ষা অ্যাপ। নিবন্ধন করতে না পারলে সরাসরি টিকা কেন্দ্রে গিয়েও প্রয়োজনীয় তথ্য দিয়ে টিকা নেওয়া যাবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যদি অ্যাপসের মাধ্যমে নিবন্ধিত হতে কষ্ট হয়, তথ্য সেন্টারে তারা নিবন্ধিত হতে পারে এবং তারা ভ্যাকসিন নিতে পারে। এবং তাও যদি না পারে, তাহলে তারা আসলে পরে ভ্যাকসিন তারা পাবে, ফর্ম ফিল আপ করবে এবং পরবর্তীকালে আমরা সেই ফর্মকে আমরা ডাটা তখন এন্ট্রি দিয়ে নেব। অর্থাৎ ভ্যাকসিন না নিয়ে কেউ ফেরত যাবে না। তবে অনলাইন নিবন্ধন ছাড়া কেন্দ্র থেকে টিকা দেয়া কবে শুরু হবে তা বলতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়েছে। এদের টিকা দেওয়া শেষ হওয়ার আগে আমরা স্পট রেজিস্ট্রেশন নিয়ে এখনো সুপরিকল্পিত কোনো সিদ্ধান্ত পৌঁছাইনি। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 2:30টা পর্যন্ত খোলা থাকবে টিকা কেন্দ্র। রোববার টিকা নেওয়া ব্যক্তিরা টিকার পরবর্তী ডোজ পাবেন 1 মাস পর। করোনা টিকা নিতে 11 দিনের নিবন্ধন প্রক্রিয়া শেষে দেশে শুরু হলো গণটিকা কর্মসূচি। দেশে প্রতিদিন 3.5 লাখ মানুষকে করোনার টিকা দেওয়ার সক্ষমতা থাকলেও এই গণটিকা কর্মসূচির প্রথম দিনে লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জিত হয়নি। ফলে আগামীতে চ্যালেঞ্জ প্রত্যেক দিন কাঙ্ক্ষিত মাত্রায় নিবন্ধন এবং সেই মানুষগুলোকে টিকা দেয়া। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন করোনা বিষয়ক জাতীয় কারিগরি কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এম.এ. আজিজ। জনাব এম.এ. আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিরতিহীন সংবাদে। আপনার কাছ থেকে শুরুতেই আজকে আপনি নিজে টিকা নিয়েছেন আমরা জানি, সেটির অভিজ্ঞতা জানতে চাইবো এবং এই সম্পর্কে আপনার অভিজ্ঞতাটুকু আমাদেরকে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমাকে নিজেকে সুরক্ষিত মনে হচ্ছে আজকে টিকা দেওয়ার পর, এবং মাননীয় প্রধানমন্ত্রী
জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ যে বিশ্বের 130টি দেশে এখনো তারা কোভিড টিকা দিতে পারবে জানে না। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের আমরা টিকাদান গণহারে গণটিকা দান কর্মসূচি আজকে শুরু হয়েছে। সুতরাং আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। দেখুন, টিকা নেওয়ার পর আজকে আমি ব্যক্তিগতভাবে আমি বলছি যে টিকা নেওয়ার পর এখনো সুস্থ আছি, আমাদের কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই এবং সারা দেশে অনেকের সাথে আমি যোগাযোগ করছি, কোথাও কোনো রকম কারো মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে বলে আমাদের জানা নাই। তবে এটা ঠিক যে আজকের যে টিকাদান কর্মসূচি কর্মসূচি শুরু হলো, এটাতে আমরা সামনের দিকগুলোতে অনেকটা আলোকিত দিক দেখতে পাচ্ছি। এই কারণে যে আজকে যেভাবে মন্ত্রী পরিষদ সদস্য, জনপ্রতিনিধি এবং আমরা পেশাজীবী সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী যেভাবে আজকে সারা দেশে টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, আমি বিশ্বাস করি আজকে যারা টিকা দিয়েছেন আপনি সহ নিশ্চয়ই ভাগ্যবান মনে করছেন এবং সেই সাথে এবং আপনাদের অভিজ্ঞতার কথা বলেছেন। যেটি জানতে চাই যে আজকে আমরা দেখেছি যে 31,160 জন প্রথম কর্মসূচিতে টিকা নিয়েছেন। যে লক্ষ্যমাত্রা বলা হচ্ছে যে আসলে প্রথম দিনে এই কর্মসূচি অনুযায়ী যে ধরনের সাড়া পাওয়া উচিত ছিল সেটি কিন্তু আমরা দেখছি। এটার কারণ আপনি কি মনে করছেন? আজকের যে 31,160 যেটা বললেন, এটা শুধু একদম হাসপাতাল কেন্দ্রিক। এটা টেস্ট কেস হিসাবে প্রথমে সরকার এটা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর এটা শুরু করেছে দেখার জন্য। কিন্তু আজকে আমি যদি আপনাকে বলি, আমার কাছে অনেক ফোন আসছে যে আমরা তারা রেজিস্ট্রেশন করবে, কোথায় করবে, কিভাবে করবে, মানে এটা একটা লক্ষণ যে এখন উদ্বুদ্ধ হবে। কালকের থেকে দেখবেন যে আরো অনেক বেড়ে যাচ্ছে। সুতরাং এবং সরকার এখন স্বাস্থ্য অধিদপ্তর এখন কেন্দ্রগুলো আমি মনে করি যে একদম মাঠ পর্যায়ে নিয়ে যেতে হবে। নিউজে যেটা আপনারা দেখলাম বললো, আমি মনে করি যে প্রত্যেকদিন 1 থেকে 1.5 লাখ টিকাদান যদি সম্পন্ন করতে হয় তাহলে একদম ইউনিয়ন পর্যন্ত। আপনি বলছেন যে আসলে মানুষের সাড়া বা আগ্রহের কোনো অভাব নেই, তাহলে কি যে রেজিস্ট্রেশন যে প্রক্রিয়া বা যে প্রক্রিয়ার মধ্যে আসলে টিকা দিতে হবে সেটিকে জটিল মনে করছে কিন্তু সাধারণ মানুষ? আমরা দেখেছি যে অ্যাপের যে বিষয়টা সেটা এখনো চালু হয়নি, নিবন্ধন নিয়ে কিন্তু কিছুটা আসলে মানুষ একটু মনে হয় যে একটু ভোগান্তির মধ্যে আছে, এরকম একটা অনুভূতি আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টা আসলে কতটুকু সহজ করা সম্ভব? হ্যাঁ, অ্যাপের বিষয়টি একটু এখনো জটিলতা আছে, এটা আইসিটি মন্ত্রণালয় কাজ করছে। তবে এটা পরিষ্কার আমাদের দেশের যে মাঠ লেভেলের স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালগুলোর যে স্বাস্থ্যকর্মী তারা কিন্তু এই স্পট রেজিস্ট্রেশন এবং বাড়ির যে রেজিস্ট্রেশন এইটার অভিজ্ঞতা আছে। সুতরাং এখানে আমার মনে হয় যে অধিদপ্তর দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত যে স্পট রেজিস্ট্রেশন কিংবা রেজিস্ট্রেশন কিভাবে ইজি করা যায়, সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া লাগবে। তাহলে এটা আসলে জটিলতা করেন যে কোনটি আসলে সহজ হবে, স্পট রেজিস্ট্রেশন সহজ হবে নাকি আসলে অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশনটি আসলে কাজে আসবে বেশি? কোনটিকে আপনি গুরুত্ব দিচ্ছেন? দেখুন, অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন তো অবশ্যই ভালো, কারণ অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন পরবর্তী সময়ে কারা আসবে, ফলো আপ, গভর্নমেন্টের ডাটা বেস কালেকশন, এটা তো অবশ্যই ডিজিটাল প্রযুক্তি অবশ্যই গ্রহণযোগ্য এবং অ্যাকসেপ্টেবল। কিন্তু যদি জটিলতা হয় সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা সরকারের রাখা উচিত। সেই ব্যবস্থায় আমার মনে হয় যে স্পট রেজিস্ট্রেশনটাই বিকল্প ব্যবস্থা। জনাব এম এ আজিজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য। করোনা থেকে মুক্তি পাওয়ার আশা নিয়ে সারা দেশে চলছে টিকাদান কর্মসূচি। রোববার সকাল থেকে নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে জড়ো হন নিবন্ধনকৃতরা। কর্মসূচির প্রথম দিনে অনেক সংসদ সদস্যই নিজ নিজ এলাকায় করোনা টিকা নিয়েছেন। চট্টগ্রামে করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরে টিকা নেন সংসদ সদস্য ও সিভিল সার্জন সহ অনেকে। নোয়াখালীতে প্রথম টিকা নেন সংসদ সদস্য ইকরামুল করিম চৌধুরী। লক্ষ্মীপুরে এ পর্যন্ত নিবন্ধন করেছেন 6,000-এর বেশি মানুষ। আমি তো ভালোই আছি, ভালো ফিল করতেছি। অলরেডি আমি নিচে প্রায় 5-7 মিনিট হয়ে গেছে। দ্যার ইজ নো অ্যাডভার্স রিঅ্যাকশন। নরমালি যেভাবে টিকা দেওয়া হয় আমরা ঠিক ওই ধরনের টিকার মতোই মনে হলো। বগুড়ার 15 কেন্দ্রে প্রথম দিনে করোনার টিকা নেন 1,500-এর মতো মানুষ। সিলেটে জেলা ও মহানগরে মোট 41 বুথে চলছে টিকাদান। রাজশাহীতে টিকা নিয়ে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান। করোনা ভ্যাকসিন সম্পর্কে ভয় ভীতি এই সমস্ত যে সমস্ত কথাবার্তা প্রচারিত, এগুলোর মধ্যে কোনো সত্যতা আছে বলে আমার মনে হয়। বরিশালের টিকাদান উদ্বোধন করে মেয়র জানান, নিবন্ধন সহজ করতে এ কাজে কাউন্সিলরদেরও সম্পৃক্ত করা হবে। আমি একজন নারী হিসেবে প্রথম বরিশাল বিভাগে মধ্যে এই টিকাটা নিতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করতেছি। রেজিস্ট্রেশনটা যাতে করতে পারে সাধারণ জনগণ ইজিলি যাতে করতে পারে, ওখানেও ট্রেনিং দিয়ে প্রতিটি 30টি ওয়ার্ডে আমরা
30টি কাউন্সিলর অফিসেই আমরা এই রেজিস্ট্রেশনের ব্যবস্থা আমরা করব। রোগীদের সেবা দিতে গিয়ে করোনা আক্রান্ত হওয়া চিকিৎসক সাদমান হোসেনকে টিকা দেওয়ার মাধ্যমে শুরু হয় শরীয়তপুরের টিকাদান কর্মসূচি। এছাড়া ফরিদপুর, ঝিনাইদহ, দিনাজপুর, নাটোর, খাগড়াছড়ি সহ দেশের সব জেলায় প্রথম দিনে সফলভাবে চলে টিকাদান। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত দেওয়া হবে টিকা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অন্য সবার মতো সামরিক, আধা সামরিক এবং পুলিশ বাহিনীর সদস্যরাও আজ করোনার টিকা নিয়েছেন। ঢাকায় বিভিন্ন কেন্দ্রে নিয়েছেন প্রায় 1000 সদস্য। রাজধানী সহ সারা দেশে তাদের জন্য টিকা কেন্দ্র নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এছাড়া কিছু জায়গায় স্বাস্থ্য কমপ্লেক্সেও টিকা নিয়েছে পুলিশ সদস্যরা। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে সেনা সদস্যদের করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। প্রথম টিকা নেন লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান। এরপরে একে একে প্রায় 200 সেনা সদস্যকে টিকা দেওয়া হয়। এখানে দিনে অন্তত 500 জনকে টিকা দেওয়া হবে। সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা ঢাকার পাশাপাশি অন্য সিএমএইচ থেকেও টিকা নিতে পারবেন। জাতির জনকের আদর্শে উজ্জীবিত হয়ে বর্তমান সরকারের বিনামূল্যে টিকা প্রদানের এই কর্মসূচি আমাদের জন্য একটা অনন্য মাইল ফলক হয়ে থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যকে অগ্রাধিকার ভিত্তিতে টিকাদানের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। পিলখানায় বিজিবি সদর দপ্তরে প্রথম টিকা প্রয়োগ করা হয় অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নজরুল ইসলাম খানকে। সামরিক, আধা সামরিক মিলে প্রথম দিনে 300 জনকে দেওয়া হয়েছে করোনা ভ্যাকসিন। এদিকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ডিএমপি কমিশনারের টিকা গ্রহণের মাধ্যমে শুরু হয় টিকাদান কার্যক্রম। এদিন টিকা নেন 176 পুলিশ সদস্য। পুলিশ হাসপাতাল থেকে প্রতিদিন 400 জন টিকা গ্রহণ করতে পারবেন। একেবারে সিনিয়র কমান্ড যারা, পুলিশ কমিশনার থেকে শুরু করে আমার যে কয়েকজন অ্যাডিশনাল কমিশনার আছে, আমরা প্রত্যেকেই সবার সামনে টিকা নিয়েছি, যাতে এই ভীতিটা কেটে যায়, এই সংশয়টা আমার ফোর্সের ভিতরে না থাকে যে টিকা নিলে সাইড ইফেক্ট হবে। সাইড ইফেক্ট হলে তো আমরা যারা এখানে আছি আমরা কেউ টিকা নিতাম না। এরই মধ্যে ডিএমপির প্রায় 8000 পুলিশ সদস্য টিকার জন্য নিবন্ধন করেছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রোববার সকালে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি। জানা গেছে, দোহার ও নবাবগঞ্জে এখন পর্যন্ত অন্তত 700 জন টিকা পেতে নিবন্ধন করেছেন। প্রথম দিনে 182 জনকে টিকা দেওয়া হয়েছে। প্রথম টিকা নেন গণপরিষদের সাবেক সদস্য আবু মোহাম্মদ সুবিদ আলী টিপু। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, ইউএনও, সিভিল সার্জন সহ স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা নিশ্চিত করেছেন, টিকা নেয়ার পর এখন পর্যন্ত কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। প্রাথমিক আলোচনা হচ্ছে স্যার, আলোচনার পরে স্যার এই সবার বক্তব্য পরে আপনার বক্তব্য দিন আপনি স্যার। হ্যাঁ ঠিক আছে। ভ্যাকসিনটা আমাদের কি কাজে লাগবে, এই ভ্যাকসিন নেওয়ার প্রয়োজনীয়তা কতটুকু? দেশে করোনায় আরও 15 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 11 এবং নারী 4 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 8205 জনের। 206টি ল্যাবে 24 ঘন্টায় 12404 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 292 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.35%। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,38,062 জনে। সুস্থ হয়েছেন আরও 531 জন। এ নিয়ে মোট সুস্থ 4,83,372 জন। এসএসসি পরীক্ষার সিলেবাস অর্ধেক কমানোয় খুশি শিক্ষার্থী এবং অভিভাবকরা। তবে শিক্ষকরা বলছেন, সংক্ষিপ্ত সিলেবাস শেষ করতে হলেও দ্রুত স্কুল খুলতে হবে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, কিভাবে সিলেবাস শেষ করা হবে সেই পরিকল্পনাও রয়েছে।
জুনে এসএসসি ও সমমান পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে, সেজন্য ক্লাস চলবে 9 মে পর্যন্ত। এবারের এসএসসি পরীক্ষার্থীদের 10ম শ্রেণীর ক্লাস প্রায় হয়নি। এ কারণে সিলেবাস অর্ধেক কমিয়ে দেয়া হয়েছে। এ পরিস্থিতি বুঝে সরাসরি ক্লাস শুরুর কথা ভাবছে মন্ত্রণালয়, সেজন্য স্কুলগুলোকেও প্রস্তুত করা হয়েছে। এসএসসি কে যদি 3 মাস অন্তত ক্লাস করাতে পারি আর এইচএসসি কে যদি মাস 4 ক্লাস করাতে পারি, আমরা আশা করি যে 6 দিন, সপ্তাহে 6 দিন করে ক্লাস করাবো এই 10ম এবং দ্বাদশ শ্রেণীকে। অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন সিলেবাস কমানোতে পরীক্ষার চাপ অনেকটাই কম হবে। স্কুল না খোলা হয় তাদের জন্য সিলেবাস কমপ্লিট করা খুব কষ্টকর হয়ে যাবে। এই শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই সুবিধাজনক। দ্রুত স্কুল খুলে না দিলে সিলেবাস হয়তো কমপ্লিট করতে পারবে না। শিক্ষকরা বলছেন সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে, কিভাবে পড়ানো হবে সেই পরিকল্পনাও চূড়ান্ত। সংক্ষিপ্ত সিলেবাস শেষ করতে হলে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান অনতিবিলম্বে খুলে দেওয়া উচিত, নতুবা ছাত্রদেরকে এটা কমপ্লিট না করলে যতই সংক্ষিপ্ত করা হোক তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। যেসব প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তাদের অনলাইনে ক্লাস চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রয়াত নেতা নুরুল ইসলাম ফয়সালের বাড়ির ফ্ল্যাট দখলের অভিযোগে আরেক সাবেক নেতা কাজী আনিসের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের দাবি ফয়সালের ব্যক্তিগত গাড়িটিও ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করছেন আনিসের স্ত্রী। আয়কর নথিতে রাজধানীর শুক্রাবাদের এই বাড়িটির মালিকানা কাজী আনিসের, তবে পৈতৃক সূত্রে এর মালিক ছিলেন প্রয়াত যুবলীগ নেতা নুরুল ইসলাম ফয়সাল। এর 4 তলার ফ্ল্যাটটি তিনি বিক্রি করেন নাখালপাড়ার আয়শা আক্তারের কাছে। পরে ফ্ল্যাটটি ব্যাংকে বন্ধক রাখেন আয়শা। প্রতি মাসে ঋণের কিস্তি শোধ করলেও ভাড়া নিতে পারছেন না। সেখানে থাকছেন কাজী আনিসের ছোট বোন। মালিকটা বলতে তো আমার ভাইয়া। কি নাম ওর? কাজী আনিস। দখল করলে যখন সে ছিল তখন কোনো অ্যাকশন নিতে পারে না। ফয়সালের মৃত্যুর পর খোঁজ মিলছে না তার গাড়িটিরও। বাড়ির প্রুফ আমার কাছে আছে, অবশ্যই আছে, যেহেতু বাড়িটা আমার, আমি 4 তলা পর্যন্ত আমিই করছি। এখন কিভাবে নিছে এই জিনিসটাই আমরা জানি না, কারণ বাড়িটা তো আমাদের নামে ফ্ল্যাট আছে, উনি আমাদের কাছ থেকে তো রেজিস্ট্রি করে নেয় নাই। কাজী আনিসের সহযোগীদের সঙ্গে ব্যবসা থাকলেও ফয়সালের মৃত্যুর পর কোনো লভ্যাংশ না পাওয়ার অভিযোগও করছেন তার স্ত্রী। প্রায় 3 কোটি টাকা বিক্রি করা হয়েছিল সেই সময় কথা, তখন ওই টাকাটা তারা, আর বাকি যেই মানে কত টাকা দিছে আমি খুব একটা স্পষ্ট নাই, 77 বা 78 লাখ টাকা দিছে, ওইটাই বায়না, আর বাকি টাকা আমাদের কোনো টাকা আমাদেরকে দেয়নি। এইসব বিষয়ে কথা বলতে চাইলে কাজী আনিসের খোঁজ মেলেনি। তবে তার স্ত্রীর দাবি ফ্ল্যাট সংক্রান্ত সকল কাগজপত্র দুদকে জমা দিয়েছেন তারা। ফ্ল্যাটটার ব্যাপারে এটা একদম ষড়যন্ত্র ভাইয়া, একদম ষড়যন্ত্র। আপনি তার ওয়াইফের সঙ্গে আপনি সরাসরি কথা বলেন। আমি কত টাকা দিয়ে কিনেছি তাও জানি না, এটা জানি আমি সম্পূর্ণ পরিশোধ, মানে সকল যতটুকু সম্পদ আমাদের আছে সম্পূর্ণ ট্যাক্স ফাইলে প্রদর্শিত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুর পর ব্যবসায়িক হিস্সা না পাওয়ায় বিপাকে পড়েছে ফয়সালের পরিবার, চাইছে সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন মামলায় কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি শফিকুল আলমের বিরুদ্ধে চার্জশিট অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার এই সিদ্ধান্তের কথা জানান দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য। ক্যাসিনো বিরোধী অভিযানের শুরুতেই কলাবাগান ক্রীড়া চক্র থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন শফিকুল আলম। অস্ত্র ও মাদক আইনে তার বিরুদ্ধে 2টি মামলা করে র্যাব। অন্যদিকে 2,68,02,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়, শফিকুল আলম 1,40,43,470 টাকার স্থাবর সম্পদ হিসেবে অকৃষি সম্পত্তি অর্জন করেছেন বলে আয়কর নথিতে তথ্য দিয়েছেন। অনুসন্ধানে এই সম্পদের পরিমাণ আরও বেশি বলে দুদক মনে করছে। এছাড়া তিনি ওই সম্পদ অর্জনের সুনির্দিষ্ট কোনো উৎস দেখাতে পারেননি বলেও দাবি দুদকের। অর্থ এবং মানব পাচার মামলায় কুয়েতের আদালতে এমপি পাপুলের রায়ের কপি পেতে আবেদন করেছে সিআইডি।
সেটি হাতে পেলে 120 কার্যদিবসেই দেশে চলা মামলার অভিযোগপত্র দেওয়া যাবে বলে জানানো হয়েছে। এছাড়া পাপুল এবং তার পরিবারের নতুন 18টি ব্যাংক হিসেবের তথ্য পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। সেখানে 58 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। মানব পাচারের মাধ্যমে 38 কোটি 22 লাখ টাকা আয় ও লেনদেনের অভিযোগে গত বছরের 22 ডিসেম্বর মামলা করে সিআইডি। এতে আসামি করা হয় লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল ও তার মেয়ে শেলিকা সহ 8 জনকে। মামলা তদন্তে জানা যাচ্ছে তার 526টি ব্যাংক হিসেবের 473টি এফডিআর হিসাব, সেগুলো আগেই বন্ধ হয়ে গেছে। আর সচল পাওয়া 53টি অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে, যেখানে লেনদেন হয়েছিল 200 কোটি টাকা। তদন্তের এ পর্যায়ে কুয়েতের আদালতে 4 বছরের কারাদণ্ড হয় পাপুলের। সে কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা অসম্ভব হয়ে পড়ায় মামলার রায়ের কপি সহায়ক হতে পারে, তাই সেটি পেতে আবেদন করা হয়েছে। বিভিন্ন রকমের উপায় আছে, আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমরা চেষ্টা করি, আমাদের ইন্টারপোল চ্যানেল আছে, ইন্টারপোল চ্যানেলও আমরা চেষ্টা করি। সো আমরা সবগুলো ওয়েতেই আমরা চেষ্টা করছি রায়ের কপিটা অফিসিয়ালি পাওয়ার জন্য। তদন্তে পাপুল ও তার শেলিকা জেসমিন ও তার কর্মচারী মনিরের নতুন করে 18টি ব্যাংক হিসেবের খোঁজ মিলেছে, সেখানে লেনদেন 58 কোটি টাকার বেশি। বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংক সহ 18টি সংস্থার কাছে তথ্য চেয়েছে সিআইডি। যে টাইম লিমিট আছে, আমরা যদি জিজ্ঞাসাবাদ নাও করতে পারি তাহলেও কীভাবে আইনের প্রসিজিওর বলা আছে, কোন প্রসিজিওরে আমরা আগাবো, সেই প্রসিজিওরটা ফলো করে আমরা ইনভেস্টিগেশনটা শেষ করব। আশা করছি খুব বেশি দিন আমরা সময় নেব না। মামলার 6 আসামির মধ্যে শুধু গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করতে পেরেছে সিআইডি। পাপুলের মেয়ে ওয়াফা ইসলাম আছেন জামিনে, বাকি 3 জন পলাতক বিদেশে। নতুন করে সন্দেহের তালিকায় আছে তার স্ত্রী সহ 4 জন। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোজায় তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে 23,000 টন সয়াবিন তেল কিনছে সরকারি সংস্থা টিসিবি। পাশাপাশি খোলা বাজারে ছোলা, ডাল, চিনি এবং খেজুর বিক্রির জন্য বাড়ানো হচ্ছে ট্রাকের সংখ্যা। রমজানে নিত্যপণ্যের দাম ভোক্তাদের নাগালে রাখতে সঠিক তদারকির তাগিদ ভোক্তা সংগঠন ক্যাবের। 2 মাস পরেই শুরু হচ্ছে রোজা। এ সময় চাহিদা বাড়ে তেল, চিনি, ছোলা, ডাল ও খেজুরের। আবার প্রতি বছর এ সময় অস্থিরতাও বাড়ে নিত্যপণ্যের বাজারে। বর্তমানে বাজারে সবচেয়ে বড় অস্বস্তি ভোজ্য তেলের দামে। দাম বেড়ে বোতলজাত তেল বিক্রি হচ্ছে রেকর্ড 140 টাকা লিটারে। আবার গত 2 সপ্তাহেও চিনির দামও বেড়েছে। আগে মানুষের যে হিসাবপাতি ছিল সেই তুলনায় মনে করে এখন যে বাজার দর, তাতে মানুষের চলাফেরা যে হিমশিম পাবে আর কি। সব ক্ষেত্রে হিসাব করলে ওই যে আমাকে সব কিছুই মেনটেন করাটা একটু দুঃসাধ্য। রমজানে বাজার নিয়ন্ত্রণে সতর্কতার কথা বলছে বাণিজ্য মন্ত্রণালয়। বাড়তি চাহিদা ও দাম বিবেচনায় আমদানি হচ্ছে 23,000 টন সয়াবিন তেল। পাশাপাশি অন্যান্য পণ্য কম দামে বিক্রির জন্য সারা দেশে থাকবে 500 ট্রাক। এসব ট্রাকের মাধ্যমে বিক্রি শুরু হবে মার্চের প্রথম সপ্তাহ থেকে। গত সপ্তাহে আমরা একটা বড় ধরনের প্রক্রিমেন্ট করছি টিসিবির মাধ্যমে, সেটা হলো 2.5 কোটি লিটার তেল আমরা কিনছি এবং এটা হলো আপনার টনে হয় 23,000 টন। এবং আমরা হোপফুলি যে আমরা যে তেলটা আমরা এই যে সামনের যে রমজানের প্রস্তুতি হিসাবে এবং রমজানে অন্তত সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়, এই 2.5 কোটি লিটার তেল আমরা সাধারণ মানুষের হাতে পৌঁছে দেব, সেটা ভর্তুকি মূল্যে এবং সেটা অবশ্যই সাশ্রয়ী মূল্যে। রোজায় কেউ যাতে বাড়তি চাহিদার সুযোগ নিতে না পারে সেই বিষয়ে সজাগ থাকার আহ্বান ভোক্তাদের স্বার্থে কাজ করা ক্যাবের। বাজার যাতে কেউ ম্যানিপুলেট করতে না পারে এবং সরবরাহ পরিস্থিতি যাতে সন্তোষজনক থাকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। বন্দর যাতে সচল থাকে, বন্দরে অথবা রাস্তাঘাটে যাতে জট না হয়, পরিবহন জট না সৃষ্টি হয়, চাঁদাবাজি যাতে না হয়। অসাধু ব্যবসায়ীদের তৎপরতা ঠেকাতে ও পণ্যের দাম সহনীয় রাখতে ইতিমধ্যেই বিভিন্ন সংস্থাকে মাঠে নামিয়েছে সরকার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের বড় পতন হয়েছে দেশের 2 স্টক এক্সচেঞ্জে। 2 বছরে যা সর্বোচ্চ পতন। এ সময় ঢাকার শেয়ার বাজারে প্রধান সূচক কমেছে প্রায় 143 পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 414 পয়েন্ট।
নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে পতনের কারণ অনুসন্ধান করার তাগিদ দিচ্ছেন বাজার সংশ্লিষ্টরা। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে ইতিবাচক অবস্থায় লেনদেন শুরু হলেও শেষ হয় ব্যাপক দরপতনের মধ্য দিয়ে। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 142.88 পয়েন্ট কমে অবস্থান করছে 5504 পয়েন্টে। তবে আজ বেড়েছে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন হয়েছে 771 কোটি 52 লাখ টাকার শেয়ার, যা গত কার্যদিবস থেকে 57 কোটি 97 লাখ টাকা বেশি। হাত বদলে অংশ নেয়া 353টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে মাত্র 43টির, কমেছে 224টির এবং অপরিবর্তিত 86টি প্রতিষ্ঠানের শেয়ার দর। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়া সহ ভালো মূল্যভিত্তির শেয়ার কম থাকায় বাজারে সূচকের পতন হয়েছে। পতনের পিছনে বা পড়ে যাওয়ার পিছনে উল্লেখযোগ্য কারণ সেভাবে না থাকলেও তবে কিছু কারণ হলো কি প্রফিট টেকিং একটা কারণ, দ্বিতীয়ত হলো ইপিএস গুলার মানে একটা প্রকাশ পাচ্ছে, সেটা একটা কারণ। খারাপ কোম্পানি যদি 250 থাকে আর খারাপ লোক যদি একটা জায়গায় একটা এরিয়াতে যদি খারাপ লোক পাস করে 250 আর ভালো লোক থাকে 50 মারি ফেলে এরা। লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং তৃতীয় অবস্থানে লঙ্কা বাংলা ফাইন্যান্স। সূচকের এমন পতনের মধ্যেও ভালো অবস্থানে ছিল বিমা খাতের কোম্পানিগুলো। শতাংশের দিক থেকে দর বাড়ার তালিকায় প্রথম অবস্থানে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, দ্বিতীয় প্রাইম ইন্স্যুরেন্স এবং তৃতীয় ইনটেক লিমিটেড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 414.51 পয়েন্ট। লেনদেন হয়েছে 44 কোটি 2 লাখ টাকার শেয়ার। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের এই অংশে জানাবো খেলার খবর। শুরুতে শিরোনামগুলো। অনিয়ন্ত্রিত বোলিংয়ের সাথে সুযোগ অপচয়ে চট্টগ্রাম টেস্টে লজ্জার হার, মেয়ার্স বিরুদ্ধে উইন্ডিজের ঐতিহাসিক জয়। শক্ত মানসিকতায় অভিষেকেই ডাবল সেঞ্চুরির কীর্তি মেয়ার্সের, অবিশ্বাস্য হারে নির্দিষ্ট কারণ খুঁজে পাচ্ছেন না মুমিনুল। অবিশ্বাস্য বললেও কম বলা হবে। অভিষেকে কাইল মেয়ার্স একাই বাংলাদেশকে হতাশায় ডোবালেন। তার অপরাজিত 210 রানের ইনিংসে 3 উইকেটের জয় উইন্ডিজের। চট্টগ্রামে জহুর আহমেদ উইকেটে শেষ দিনে বাংলাদেশই ছিল ফেভারিট, কিন্তু বোলার ফিল্ডারদের ব্যর্থতায় প্রয়োজনীয় 7 উইকেট তুলতে পারেনি বাংলাদেশ। শেষ সেশনের 117তম ওভার, মেয়ার্সের তোপ সামলাতে গিয়ে ফিল্ডিংয়ে ভূপতিত তামিম নাইম। প্রতীকীভাবে যা তুলে ধরছে চট্টগ্রাম টেস্টের আসল চিত্র। ক্যারিবিয়ান ডেবুটেন্টের ইতিহাস গড়ার দিনে বিধ্বস্ত ছত্রভঙ্গ স্বাগতিকেরা। টার্গেট 395 এর। শেষ দিনে বাংলাদেশের দরকার 7 উইকেট আর উইন্ডিজের 285 রান। বোনার মেয়ার্সের কঠিন লড়াই সহজ হয়ে গেল টাইগারদের বাজে ব্যবস্থাপনায়। এক মেয়ার্সই পেয়েছেন একাধিক সুযোগ, আবার ডিআরএস ব্যবস্থাপনাতেও হয়েছে ভজঘট। ব্যর্থতা শুধু অধিনায়ক মুমিনুলের নয়, উইকেটের পেছন থেকে সেই অর্থে সিদ্ধান্ত দিতে পারেননি লিটন দাসও। স্বাগতিকদের এত সব ব্যর্থতায় প্রথম সেশন উইকেট শূন্য। অস্বস্তিতে লাঞ্চটা উপভোগ্য হবার কথা নয় স্বাগতিকদের জন্য। বিরতির পরও নেই উল্লেখযোগ্য পরিবর্তন। 50-র পর চড়াও হয়েছেন বোনার। অনায়াসে সেঞ্চুরি তুলে নেয়া অভিষিক্ত মেয়ার্সেরও মিলেছে স্ট্যান্ডিং ওভেশন। দুই ডেবিউট্যান্ট তখন বড় স্বপ্নে সওয়ার। সময়ের সাথে দুর্বল হয় স্বাগতিকদের বডি ল্যাঙ্গুয়েজ। ইনজুরিতে পড়া সাকিবকে না পাওয়ার হাহাকার তখন বন্দর নগরীর বাতাসে। ভাগ্যের অকুণ্ঠ সমর্থনও অতিথিদের জন্য। টেস্ট ইতিহাসে দুই অভিষিক্ত ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ 216 রানের জুটির রেকর্ড গড়ে বোনার ফেরেন 86 রান করে। তাইজুলের অধ্যাবসায়ের পর নাইম ফেরান ব্ল্যাকউডকে। উইকেট ছেড়ে খেলার খেসারত দিলেও আগ্রাসী উইন্ডিজের চোখ তখন জয়ে। 150 পর আরেক দফা লাইফ পেলেন স্লিপে। জয় সৌরভ পেয়ে আক্রমণাত্মক মেয়ার্স। টেস্ট ইতিহাসে প্রথম ডেবিউট্যান্ট হিসেবে করলেন চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরি। সেই সঙ্গে আফগান কাণ্ডের পর স্মৃতি ফিরে এসে তৈরি হলো উইন্ডিজ কাণ্ড। আপাতত দুর্বল প্রতিপক্ষ সাদা পোশাকে বাংলাদেশের চেয়ে সফল। মাঠে যখন ক্যারিবীয় উল্লাস, মুদ্রার অন্য পিঠে তখন মলিন বাংলাদেশ। ক্যাচ মিস আর ডিআরএস ব্যর্থতায় হাতছাড়া হলো চট্টগ্রাম টেস্ট। শেষ বিকেলে ক্যালিপসো মূর্ছনা তীব্র হয়েছে বন্দরের বাতাসে।
মেয়ার্সের অতিমানবীয় ইনিংসে। দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যারা চতুর্থ দিন শেষে জয় প্রায় নিশ্চিত ভেবে নিয়েছিল, তাদের ক্রিকেট বোধে বড় ধাক্কা হয়ে থাকবে এই চট্টগ্রাম টেস্ট। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। 4 দিন আপার হ্যান্ডে থেকেও চট্টগ্রাম টেস্টের পরাজয়ে আবারও প্রশ্নের মুখে টাইগারদের সাদা পোশাকে সামর্থ্য। অবিশ্বাস্য হারে নির্দিষ্ট কারণ খুঁজে পাচ্ছেন না মুমিনুল, তবে বোলারদের আরও দায়িত্বশীল হওয়ার কথা বলেছেন অধিনায়ক। অন্যদিকে সামর্থ্যে বিশ্বাস রেখে শক্ত মানসিকতা এসেছে এই সাফল্য, জানিয়েছেন ম্যাচের নায়ক কাইল মেয়ার্স। সব সৌন্দর্য সাথে নিয়ে টেস্ট ক্রিকেটের যেন ফিরে আসা চট্টগ্রামে। মেয়ার্সের দুর্ধর্ষ অথচ শিল্পিত ব্যাটিংয়ের রেশ সহজে যাবে না, কিন্তু তাতে বুঁদ হওয়ার অবকাশ টাইগারদের কোথায়? রেকর্ড বুক এলোমেলো করেছেন মেয়ার্স। অভিষেকে ষষ্ঠ ডাবল, ম্যাচের চতুর্থ ইনিংসে প্রথম, রান তারায় এশিয়ার স্পিনিং ট্র্যাকে সেরা, উইন্ডিজের দ্বিতীয় আর ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ। 2 ডেবিউট্যান্ট মেয়ার্স বোনার জুটির 216 রান, দ্বিতীয় সেরা। অভিষেকে ম্যাচ সেরা মেয়ার্স কেড়েছেন চট্টগ্রাম টেস্টের সব আলো। নিজের সামর্থ্যের উপর বিশ্বাস রাখি, বিশ্বাস করেছি লক্ষ্যে পৌঁছাতে পারবো, কখনোই হাল ছাড়িনি, লড়াই চালিয়ে গেছি। অধিনায়ক কোচ সাহস দিয়ে গেছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। অভিষেকেই একজন ডাবল সেঞ্চুরি হাঁকালো, অবশ্যই এটা তরুণদের জন্য প্রেরণার। ফেভারিটের তকমা, হোম কন্ডিশন সব অর্থহীন হয়ে গেছে। পঞ্চম দিনের উইকেটে 2 অভিষিক্তের অনায়াস পার্টনারশিপ সামনে আনছে অনেকগুলো প্রশ্ন। ফেভারিট 4 স্পিনার কৌশলেও হয়নি শেষ রক্ষা। উইকেটের ধরন না বুঝেই ইনিংস ঘোষণার সিদ্ধান্ত ফিরে এসেছে বুমেরাং হয়ে। ফিল্ড প্লেসিং এ ছিল না সাহসী মনোভাব, স্লিপ কর্ডন দিয়ে বাতাসের সাথে পাল্লা দিয়ে বের হয়েছে ক্যাচ। ডিআরএস ব্যবস্থাপনায় টেনে টুনেও উত্তীর্ণ হতে পারছেন না মুমিনুল লিটন জুটি। আমার কাছে মনে হয় যে একটু ভালো লেন্থে বল করলে চান্সগুলো যদি গ্র্যাব করতে পারতাম, আমার কাছে মনে হয় যে খেলাটা অন্যরকম হতে পারতো। আপনি যখন টিম হারবেন তখন কিন্তু, টিম জিতেন বা হারেন তখন কিন্তু পার্টিকুলার আপনি কারো উপরে আপনি দোষ দিতে পারেন না। টিম হারা মানে সবাই হারা। সাকিবের অনুপস্থিতি বড় ঘাটতি, তবে সেটা সামলানোর জন্য ছিল না বাড়তি পরিকল্পনা। তারপরও ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি অধিনায়কের কণ্ঠে। সাকিবে থাকলে একটু বোলিংটা অনেক গোছালো হতো, যদি সে সিনিয়র বোলার, সিনিয়র ব্যাটসম্যানও হিসেবে হয়তো স্পিনারদের হয়তো ওনাদের সবাই এভাবে আগলে রাখতে পারত। মুঠো থেকে বের হয়ে যাওয়া ম্যাচে আক্ষেপ কৌশলে পিছিয়ে থাকার। ক্রিকেটটা ভালো বোঝার ঘাটতিতেই যেন সাদা পোশাকে টাইগারদের সাদামাটা থেকে যাওয়া। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। ক্যাচ মিস হয়েছে, ডিআরএস ব্যবহারেও বিচক্ষণতার পরিচয় দিতে পারেনি বাংলাদেশ। বোলারদের ঠিকমতো ব্যবহার না করতে পারাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন খালেদ মাসুদ পাইলট। আর সুযোগ অপচয়ের এই হারের কষ্ট বেশি পোড়াবে টাইগারদের, বলছেন ধারাভাষ্যকার এবং কিংবদন্তি পেসার ইয়ান বিশপ। অভিষিক্ত মেয়ার্স বোলারের মানসিকতার প্রশংসা করেছেন আতাহার আলী খান। মাঠে নামতে পারেননি ইনজুরির কারণে, দল যখন হারের শঙ্কায় তখন বসে থাকতে পারেননি সাকিব। কখনো কোচের সাথে কথা বলেছেন তো কখনো সাহস জুগিয়েছেন মুমিনুলকে। মাঠে গিয়ে দেখেছেন উইকেটও। জিতলে হয়তো এই ছবিগুলোর গুরুত্ব বেড়ে যেত বহুগুণ। আফগানিস্তানের বিপক্ষে হারটা যদি লজ্জার হয়, এটাও কম কিছু নয়। হঠাৎই যেন পয়া ভেনু পরিণত হয়েছে অভিশাপে। এর দায়ভার যেমন টাইগারদের, তেমনই প্রশংসার দাবিদার ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। সুপার ব্যাটিং, ডাবল সেঞ্চুরি এরকম উইকেটে, আর সব কিছু মিলে আমার মনে হয় যে আমাদের বোলিং ডিপার্টমেন্ট হয়তো ভালো করেছে, বাট আমি বলবো যে বেশ কিছু চান্সেস আমরা মিস করেছি। সাথে আমি বলবো যে বোলিং কম্বিনেশনে আরেকটু ভ্যারিয়েশন থাকলে ভালো হতো। যে সুযোগগুলো ছেড়েছে বাংলাদেশ, সেটা অনেকদিন কষ্ট দেবে। তবে ভালো একটা ম্যাচ হয়েছে। উইন্ডিজের মানসিক শক্তিকে বাহবা দিতেই হয়। করোনার পর এমন ম্যাচে নিশ্চয়ই ক্রিকেট ভক্তরাও খুশি। ওয়ানডের পর ভাবা হচ্ছিল 2 টেস্টের সিরিজও সহজে জিতবে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে আসবে কিছু পয়েন্ট, তেমনটা হলো না। উল্টো চাপে থেকেই নামতে হবে ঢাকা টেস্টে। অভিষেক 2 ব্যাটসম্যানের টেস্ট মেজাজে বিস্মিত আতাহার আলী খান। মেয়ার্স অসাধারণ। সম্ভব হলে আমার ক্যাপে লিখে দিতাম, তুমি সেরা মেয়ার্স। সবাই ভেবেছিল টেস্টও জিতবে বাংলাদেশ, সবাইকে ভুল প্রমাণ করলো এই দল। অসাধারণ। ঢাকা টেস্টের আগে মাত্র 3 দিনের ব্রেক। অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে সব ভুলে নতুন করে তৈরি হতে হবে। আর 11 ফেব্রুয়ারি আত্মবিশ্বাস নিয়ে
সিরিজ জয়ের মিশনে নামবে উইন্ডিজ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাইয়ের বাকি 3 ম্যাচ ঘরের মাঠে খেলাতে অনড় বাংলাদেশ। 9 ফেব্রুয়ারি সিদ্ধান্ত জানিয়ে এএফসিকে চিঠি দেবে বাফুফে। এদিকে দ্রুতই জাতীয় দলকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে চায় ফেডারেশন। ক্রীড়া পরিষদের নির্দেশে ফুটবলারদের তালিকা তৈরির কাজ চলছে, জানিয়েছেন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। বিশ্বকাপ বাছাইয়ে ই গ্রুপের বাকি ম্যাচ কোথায় হবে তার সিদ্ধান্ত ঝুলে আছে এখনও। 3 হোম ম্যাচ ঘরের মাঠেই খেলতে চায় বাংলাদেশ। ভারত, ওমান, আফগানিস্তান এবং কাতারের ইচ্ছা কোনো সেন্ট্রাল ভেন্যুতে, তবে নিজেদের সিদ্ধান্তে অনড় বাফুফে। সকল দেশের কাছে এশিয়ান ফুটবল কনফেডারেশন কিন্তু একটি চিঠি দিয়েছে, যে চিঠিতে তারা স্পষ্ট উল্লেখ করেছে যে প্রিন্সিপালটা কিভাবে হবে, কিভাবে খেলাগুলো আয়োজিত হবে। মিড ফেব্রুয়ারির মধ্যে এশিয়ান ফুটবল কনফেডারেশন মার্চ উইন্ডোতে কোনো খেলা হচ্ছে কিনা বা সকল খেলাগুলো জুনে গিয়ে সেন্ট্রালাইজ কোনো ভেন্যুতে আয়োজিত হবে কিনা অথবা জুনে হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে আয়োজিত হবে কিনা এই বিষয়গুলো তারা কনফার্ম করবে। কাতার বা ওমানে খেলা হলে করোনা সতর্কতায় কোয়ারেন্টিন সময়সীমা নিয়ে তৈরি হবে জটিলতা, তবে অতীত অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাফুফে। দ্রুতই জাতীয় দলের ফুটবলারদের ভ্যাকসিনেশনের আওতায় আনার চেষ্টা চলছে। ভ্যাকসিনেশনের জন্য আমাদের জাতীয় ফুটবল দল বা এরকম গুরুত্বপূর্ণ যারা রয়েছে ফরমার জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, তো তাদের বিষয়ে তাদের ডাটাবেস একটা তথ্য ছক রয়েছে, সেই তথ্য ছকটা এই সপ্তাহের মধ্যে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে, যেটা আমরা আশা করছি আমরা খুব শীঘ্রই আমরা জাতীয় ক্রীড়া পরিষদের সাথে কমিউনিকেট করব। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে জাতীয় দলের ক্যাম্প শুরুর কথা থাকলেও এফসির সিদ্ধান্তের পর নতুন করে জামালদের নিয়ে পরিকল্পনা সাজাবে বাফুফে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল খেলার খবরের অংশ। এবার অন্যান্য প্রসঙ্গ। আর এ নিয়ে প্রতিবেদনটি থাকবে সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের খবরে। সিলেটে এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় করা 2 মামলার বিচার একই আদালতে করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া মামলার বাদী, সাক্ষী এবং আইনজীবীকে যথাযথ নিরাপত্তা দিতে বলেছেন আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। গত 25 সেপ্টেম্বর এমসি কলেজের হোস্টেলে গণধর্ষণের ঘটনায় ভয়ভীতি প্রদর্শন ও ধর্ষণের 2টি আলাদা মামলা করে ভুক্তভোগীর স্বামী। তবে 2 মামলা ভিন্ন ভিন্ন আদালতে চলায় বিচার বাধাগ্রস্ত হওয়ার শঙ্কায় একই আদালতে মামলা পরিচালনায় হাইকোর্টের অনুমতি চান বাদী। আবেদন আমলে নিয়ে তা মঞ্জুর করেন হাইকোর্ট। তবে বিচারিক আদালত পরিবর্তন চেয়ে বাদী মাইদুল ইসলামের করা আবেদন গ্রহণ করেনি হাইকোর্ট। আর উচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রোববার বিচারিক আদালতে সাক্ষ্য গ্রহণ হয়নি। একটা মেট্রোপলিটন সেশনস কেস, একটা হচ্ছে নারী শিশু, এই 2টা মামলা একসাথে চলবে। যদি বাদীপক্ষ মনে করেন ওনারা কোনো ব্যক্তিগত লয়ার নিয়োগ করবেন রাষ্ট্রকে অ্যাসিস্ট করার জন্য, পিপিকে, পাবলিক প্রসিকিউটরকে, সেটা ওনারা নিয়োগ করতে পারবেন। বাদীর আইনজীবী জানান মামলার আসামি আইনউদ্দিনের পক্ষে কোনো আইনজীবী নেই, তাই রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে মামলার বাদী সহ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ফাঁসির দণ্ড পেতে পারে এইরকম কোনো বিচারে স্টেট ডিফেন্স দিতেই হবে, না হলে উচ্চ আদালতে এই যে কোনো রায়টা কিন্তু এইটাকে সেটিসাইড করে দিবে। এই জন্য আমরা বলেছিলাম যে স্টেট ডিফেন্স দেওয়ার জন্য যাদের নাই। তো আজকে হাইকোর্ট ডিভিশন সেই আদেশটাও দিয়েছেন যে যদি কোনো আসামির স্টেট ডিফেন্স না থাকে তাকে স্টেট ডিফেন্স দেওয়ার জন্য। গণধর্ষণের ঘটনায় হোস্টেল সুপার ও প্রহরীদের দায়িত্বে অবহেলা ছিল বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠান প্রধান হিসেবে এমসি কলেজের অধ্যক্ষ দায় এড়াতে পারেন না বলে উল্লেখ আছে প্রতিবেদনে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজার রাজলক্ষ্মী জুয়েলার্স সহ 3টি দোকানে নগদ অর্থসহ স্বর্ণালংকার চুরি হয়েছে। শনিবার রাতে মার্কেটের দোকানের তালা ভেঙে চুরি করা হয়। রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে প্রায় 500 ভরি স্বর্ণ খোয়ানোর অভিযোগ পাওয়া যায়। ধানমন্ডির 27 নম্বর সড়কের রাপা প্লাজার বাথরুমের জানালা কেটে মার্কেটের ভেতর ঢোকে চোরের দল। এই সময় তারা সিসিটিভি ক্যামেরাও কাপড় দিয়ে ঢেকে দেয়, কিন্তু স্বর্ণের দোকানে সিসিটিভির ফুটেজে ঠিকই ধরা পড়ে সব। 3 জনের একটি দল দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা দোকান থেকে গহনা ও নগদ অর্থ নিয়ে যায়।
আমরা 2 থেকে 3 জনকে দেখতে পারছি, 2 জনের মুখ বাঁধা এবং আরেকজনের মুখ খোলা, মুখে গ্যাস লাইট দেয়া। তাদেরকে আমরা চিনি না এবং আমরা সন্দেহ করতেছি যে এটা মার্কেটের লোক জড়িত থাকতে পারে। ক্ষতিগ্রস্তরা দাবি করছেন মার্কেট ম্যানেজমেন্ট ও নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন এই ঘটনার সাথে জড়িত রয়েছে। আমরা যখন ব্যবসা করে মার্কেট বন্ধ করে চলে যাই, পুরা মার্কেটের দায়িত্ব হলো যারা মার্কেট পরিচালনা করে, মার্কেট কর্তৃপক্ষ। আমাদের ক্ষতি হয়ে গেছে ক্যাশ কত, এটা এখনো ক্যালকুলেশন করিনি, তো হোপফুলি 1.5 লাখ টাকার মতো। প্রাথমিকভাবে পেশাদার চোর দলের সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তো ভোল্টের স্বর্ণ নিতে পারে নাই, বাইরের যে শোরুমের যে সাজানো ছিল যে স্বর্ণগুলো সেগুলো চুরি হয়েছে। তো এখানে সিসিটিভি ফুটেজ আছে, তাড়াতাড়ি আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি আমরা চোরদেরকে ধরতে পারবো। স্বর্ণের দোকানের পাশাপাশি আরও 2টি পোশাকের দোকানেও চুরি হয়। সে দোকানগুলোর ক্যাশ বক্সে রাখা টাকা নিয়ে যায় চোরেরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফানুল ইসলাম। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলেও জানান তিনি। শনিবার টেকনাফের সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে এসে নাফ নদীর জলসীমা সহ বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক। এ সফরের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি, তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন 2 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান জানিয়েছেন সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। মিয়ানমারের এখানে আসি করোনার কারণে গত বছর তেমন কোনো আয়োজনই হয়নি। এবার বর্ণিল আয়োজনে নতুন বছর বরণের সুযোগ পেয়ে আমরা সত্যি খুব আনন্দিত। নতুন বছর সবার জন্য শুভ হোক এই কামনাই করি। লাল লণ্ঠন আর বর্ণিল বাতিতে সেজেছে সড়ক, ভবন, এমনকি গাছেরাও। উপহার সামগ্রী, ভাস্কর্য, ঐতিহ্যবাহী লণ্ঠন থেকে শুরু করে সবকিছুতে রাজত্ব করছে রঙিন সারের প্রতীক। কেবল চীন নয়, বিশ্বের অন্যান্য দেশেও লেগেছে চীনা নববর্ষের ছোঁয়া। প্রতি বছরের মতো এবছরও বর্ষবরণ উপলক্ষে চীনে থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। দৃষ্টিনন্দন এই আয়োজন নির্বিঘ্ন করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রিয়জনের জন্য আকর্ষণীয় উপহার কেনায় ব্যস্ত চীনারা, ব্যস্ত সময় কাটাচ্ছেন জ্যোতিষীরাও। নতুন বছর কি আশীর্বাদ বা দুঃসংবাদ নিয়ে আসছে তা জানতে আর জানাতেই উদ্গ্রীব সবাই। বিশেষ করে নতুন বছরে করোনামুক্ত বিশ্বের প্রার্থনা সবার কণ্ঠেই। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার বিরতিহীন সংবাদ, রাত 9টায় বাংলাদেশের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।